Hello everyone, welcome to RK Academy. আজকের PYQ সিরিজ এর প্রথম প্রশ্ন, The golden quadrilateral is। এর উত্তর হবে অপশন সি, ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট। সোনালী চতুর্ভুজ চারটি প্রধান শহরকে সংযুক্ত করে, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। এর মোট দৈর্ঘ্য 5,846 কিলোমিটার। এর মধ্যে কলকাতা থেকে চেন্নাইয়ের দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং চেন্নাই থেকে মুম্বাইয়ের দৈর্ঘ্য সবচেয়ে কম। এই প্রকল্পটি 2001 সালে চালু হয় এবং এটি ভারতমালা পরিযোজনার অন্তর্গত। ভারতের অধিকাংশ জাতীয় সড়ক নির্মাণ, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে যে সংস্থা, সেটি হলো NHAI, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এটি 1988 সালে প্রতিষ্ঠিত হয়। এই NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এই সংস্থাকে নিয়ন্ত্রণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক নিয়ন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। এবার দেখো, এই চারটি অর্থনৈতিক শিল্প সমৃদ্ধ শহর কোন কোন জাতীয় সড়ক দ্বারা সংযুক্ত হয়েছে। প্রথমে দেখো, দিল্লি এবং কলকাতাকে যে জাতীয় সড়ক সংযুক্ত করেছে তা হলো NH2। কলকাতা এবং চেন্নাইকে যে জাতীয় সড়ক সংযুক্ত করেছে তা হলো NH5। চেন্নাই এবং মুম্বাইকে যে জাতীয় সড়ক সংযুক্ত করেছে তা হলো NH4 এবং মুম্বাই ও দিল্লিকে যে জাতীয় সড়ক সংযুক্ত করেছে তা হলো NH8। ওকে, নেক্সট কোশ্চেন। How many states of the Indian Union share their boundary with Bangladesh? ভারতের কয়টি রাজ্য বাংলাদেশের সীমানার সাথে স্পর্শ করে? এর উত্তর হবে অপশন সি, আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা। এই পাঁচটি ভারতীয় রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী। দেখো এই ম্যাপটাতে একটা শর্ট ট্রিক দিয়ে আমরা এই রাজ্যগুলোর নাম পশ্চিম থেকে দক্ষিণ দিকে থাকা প্রত্যেকটা রাজ্যের নাম মনে রাখতে পারি। ঠিক আছে, সেই ট্রিকটা হলো হোয়াট এ ম্যাচিওর ট্যালেন্টেড ম্যান রাম। যেখানে ডাব্লিউ দিয়ে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এ দিয়ে হচ্ছে আসাম, এম দিয়ে হচ্ছে মেঘালয়, ই দিয়ে হচ্ছে ত্রিপুরা এবং এম দিয়ে হচ্ছে মিজোরাম। ঠিক, আবার একবার ম্যাপটা দেখো। বাংলাদেশের পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ, ঠিক উত্তরের দিকে, উত্তর পূর্ব দিকে অনেকটা বলতে পারো, উপরে আছে আসাম, তার ঠিক নিচে আছে মেঘালয়। ঠিক আছে, দক্ষিণ দিকে যদি আমরা যাই, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা পেয়ে যাব কি ত্রিপুরা, তারও নিচে আমরা পাবো মিজোরাম। ঠিক আছে, এই পাঁচটা রাজ্য বাংলাদেশ বাংলাদেশের সীমানার সাথে স্পর্শ করেছে, এটা মনে রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। The blood group system was discovered by। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? এর উত্তর হবে অপশন ডি, কার্ল ল্যান্ডস্টেইনার। অস্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনার
যিনি রক্তের গ্রুপ আবিষ্কার করার জন্য চিকিৎসা বিজ্ঞানে 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের গ্রুপ সিস্টেম, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছিলেন। এখানে দেখো, এ, বি এবং ও, এই তিন শ্রেণীর রক্তের আবিষ্কারক হচ্ছেন কার্ল ল্যান্ডস্টেইনার। এ এবং বি নামক আরবিসি গুলিতে অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে রক্তের গ্রুপিং করা হয়। এ ও বি শ্রেণীর রক্তে অ্যান্টিজেন বর্তমান, কিন্তু ও শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন না থাকায় প্রথম দিকে একে জিরো ব্লাড গ্রুপ নামে ডাকা হতো। পরবর্তী ক্ষেত্রে এই জিরো ব্লাড গ্রুপের নাম পরিবর্তিত হয়ে ও হয়। 1902 সালে ল্যান্ডস্টেইনারের দুই সহকর্মী ডেস কাস্টেলো ডেস কাস্টেলো এবং স্টার্ডলি দেখেন যে এক শ্রেণীর রক্তে উভয় অ্যান্টিজেনই বর্তমান, আর তাই এর নামকরণ হয় এবি ব্লাড গ্রুপ। তাহলে আমরা বলতে পারি এবি রক্তের গ্রুপ এর আবিষ্কারক হচ্ছেন ডেস কাস্টেলো এবং স্টার্লি। বাকি যে রক্তের গ্রুপগুলো আছে অর্থাৎ এ, বি এবং ও, এই তিনটে শ্রেণীর রক্তের আবিষ্কারক হচ্ছেন কার্ল ল্যান্ডস্টেইনার। নেক্সট দেখো, এ শ্রেণীর রক্তে এ অ্যান্টিজেন থাকে, বি শ্রেণীর রক্তে বি অ্যান্টিজেন থাকে, এবি শ্রেণীর রক্তে এবি অ্যান্টিজেন থাকে, কিন্তু ও শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। আবার দেখো, এ শ্রেণীর রক্তে বি অ্যান্টিবডি থাকে, বি শ্রেণীর রক্তে এ অ্যান্টিবডি থাকে, এবি রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকেই না। আবার ও শ্রেণীর রক্তে এ এবং বি উভয় অ্যান্টিবডি বর্তমান। ঠিক আছে, এবার দেখো, এ শ্রেণীর রক্ত বিশিষ্ট মানুষ কাকে রক্ত দিতে পারবে বা কার কাছ থেকে রক্ত নিতে পারবে? যার রক্তের গ্রুপে ওই ব্যক্তি এ এবং এবি শ্রেণীর রক্ত বিশিষ্ট ব্যক্তিকে রক্ত দিতে পারবে। একইভাবে যার রক্তের গ্রুপ বি, ওই ব্যক্তি বি এবং এবি শ্রেণীর রক্ত বিশিষ্ট ব্যক্তিকে রক্ত দিতে পারবে। এবার আসি, যার রক্তের গ্রুপ ও, ও রক্তের গ্রুপ বিশিষ্ট ব্যক্তি সবাইকেই রক্ত দিতে পারে, তাই একে সার্বিক দাতা বলে। কারণ আমরা একটু আগে পড়লাম ও শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। এখন প্রশ্ন হতে পারে, এ শ্রেণীর রক্ত বিশিষ্ট মানুষ তার কাছ থেকে রক্ত নিতে পারবে? এর উত্তরও খুব সহজ। যার রক্তের গ্রুপ এ, সে এ এবং ও এই দুই শ্রেণীর ব্যক্তির কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। একইভাবে যার রক্তের গ্রুপ বি, সে বি এবং ও শ্রেণীর রক্তের কাছ থেকে, ও শ্রেণীর ব্যক্তির কাছ থেকে রক্ত নিতে পারবে। ঠিক, যার রক্তের গ্রুপ ও, সে শুধুমাত্র ও শ্রেণীর ব্যক্তির কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে না। এরপর দেখো, যার রক্তের গ্রুপ এবি, এবি রক্ত এবি গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তি সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে, তাই একে সার্বিক গ্রহীতা বলে। ওকে, নেক্সট কোশ্চেন। Who is known as the father of local self-government in India? স্থানীয় স্বশাসন এর জনক কে? এর উত্তর হবে অপশন সি,
লর্ড রিপন। 1882 সালে স্থানীয় স্বশাসন চালু করার মধ্য দিয়ে ভারতীয়দের প্রথম স্বাধীনতার মর্ম অনুভব করান লর্ড রিপন। তার শাসনকালে সর্বপ্রথম জনগণনা পূর্ণ রূপ পেয়েছিল। এছাড়া লর্ড রিপন দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন তুলে দিয়েছিলেন, যা লর্ড লিটন চালু করেছিলেন। মূলত স্থানীয় সংবাদপত্রের অত্যন্ত সমালোচনামূলক সংবাদকে দমন করার জন্যই এই আইন চালু করা হয়েছিল। আর এটি শুধুমাত্র স্থানীয় বা মাতৃভাষার সংবাদপত্রের জন্যই ছিল, ইংরেজি ভাষার জন্য নয়। এর ফলস্বরূপ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা রাতারাতি বাংলা থেকে ইংরেজি ভাষায় সংবাদ প্রেরণ করার মাধ্যম হয়ে ওঠে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায়। নেক্সট দেখো, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং ও লর্ড মায়োর শাসনকালে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। লর্ড মায়োর শাসনকালে প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে। লর্ড ডালহৌসির শাসনকালে রেল, যোগাযোগ ব্যবস্থা, ডাক পরিষেবা ইত্যাদি শুরু হয়েছিল। তাই ডালহৌসিকে আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা বলা হয়। এছাড়া তিনি সত্য বিলোপ নীতি গ্রহণ করেছিলেন। নেক্সট দেখো, লর্ড ক্যানিং, যিনি হলেন ভারতের প্রথম ভাইসরয়। লর্ড ক্যানিং এর আমলে সিপাহী বিদ্রোহ হয়েছিল। তার আমলেই কলকাতা, মুম্বাই এবং মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল 1857 সালে। তোমরা সাথে থেকো, আমরা আগামী ভিডিওতে অন্যান্য ভাইসরয়দের কার্যকাল নিয়েও আলোচনা করব। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে? এর উত্তর তোমরা জানো, অ্যালান অক্টাভিয়ান হিউম বা A.O. হিউম। 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসে। এই সভায় সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। 1886 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজি। 1887 সালে সভাপতিত্ব করেন বদরুদ্দিন তৈয়বজি, যিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। 1887 সালে সভাপতিত্ব করেন জর্জ হিউল, যিনি ছিলেন প্রথম ইংরেজ সভাপতি। এর পরবর্তী ক্ষেত্রে 1817 সালে সভাপতিত্ব করেন অ্যানি বেসান্ট, যিনি ছিলেন প্রথম মহিলা সভাপতি। 1825 সালে সভাপতিত্ব করেন সরোজিনী নাইডু কানপুর অধিবেশনে। সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তোমরা কমেন্টে জানাও, গান্ধীজি কত সালে কোন অধিবেশনে প্রথমবারের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব পদ অলংকৃত করেছিলেন। So thank you for watching this video. Feel free to share your thoughts regarding the video. Do share and hit the like button if you like it. Thank you.